সেকেন্ডলি হচ্ছে এক্সপিরিয়েন্স। সেকেন্ডটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সটা হচ্ছে অভিজ্ঞতা। এটা হচ্ছে আমরা যখন চলার পথে জীবনে দেখবেন অনেক কিছুই আমাদের সামনে ঘটে, ওই ঘটার আলোকে আমরা একটা ডিসিশন নিতে পারি। যেমন আগুনে হাত দিলে হাত পোড়া যাবে, এটা কিন্তু ফার্স্ট টাইম জীবন আমরা বুঝি নাই, দুই একবার দেওয়ার পর পোড়া গেছে, এরপর এটা বুঝছি যে এখানে আর হাত দেওয়া যাবে না। এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু আমাদের অ্যাটিটিউড ডেভেলপ হয়। কিরকম দেখেন, এক মেয়ে দেখতে অনেক সুন্দরী ছিল, রূপে রূপান্বিত, গুণে গুণান্বিত, তার সকল কিছু ওকে, কিন্তু তার রাগ একটু বেশি ছিল, বদমেজাজি। তো যখনই তার বিয়ের প্রস্তাব আসে, তো যখনই ছেলে পক্ষ শুনে যে মেয়ের রাগ একটু বেশি, বদরাগী, তো বিয়েটা ভেঙে যায়। কারণ জেনে শুনে তো কেউ আর মার্ডার কেসের আসামি করেনি কোনো। তো মেয়ের বাবা আছে খুব টেনশনে যে 1 বছর ধরে এত বিয়ে, মেয়েটা যদি বিয়ে দিয়ে যেতে পারতাম। হঠাৎ করে একদিন আকস্মিক একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলের বাবা এসে ডাইরেক্টলি বলতেছে যে আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে, আমার ছেলের বউ হিসাবে নিতে চাই। তো মেয়ের বাবা অতিষ্ঠ হয়ে এবার নিজে থেকে আগে বলতেছে যে আমার মেয়ের কিন্তু একটা খারাপ দিক আছে। কি? আমার মেয়ের রাগ একটু বেশি, কারণ এতদিন তো বিয়ের কথাবার্তার মাঝখানে গিয়ে বিয়ে ভাঙতো, এই জন্য উনি প্রথমে এটা বলে দিয়েছে। তো ছেলের বাবা এটা শুনে বলতেছে এটা কোনো সমস্যাই না। এখন মেয়ের বাবা চিন্তা করতেছে আর এই সমস্যার কারণে তো 1 বছর বিয়ে হয় না, এইটা যেহেতু সমস্যা না, তাহলে আমার মেয়ে তো নাম্বার 1। বিয়ে ঠিক হলো। তো বিয়ের দিন বিয়ে কমপ্লিট, এখন ছেলের বাড়িতে নিয়ে যাবে। পরের দিন একটা অনুষ্ঠান হয়, আমাদের ওইদিকে বৌভাত বলে। আমরা সেম। তো পরের দিন বৌভাতের অনুষ্ঠান হবে, রান্না বান্না হবে, রাত্রে গরু খাসি এগুলো জবা করা হবে। তো ওই ছেলে, ওই যে মেয়েকে নিয়ে যখন ছেলের বাড়িতে গেছে, গাড়ি থামছে, এই গাড়ি থামার নামবে মাত্র তেমন সময় গাছের সাথে 2-4টা ছাগল বাঁধা আছে, এগুলো কালকে জবা করবে। ছাগল ওইখান থেকে ডাক দিতেছে, মেয়ে ছাগলের ডাক দিতেছে। তো শ্বশুর গাড়ির সামনে সিটে বসা, তো শ্বশুর গাড়ি থেকে বলতেছে এই ছাগল থাম। তো ছাগল কি আর ওনার কথা বুঝে, ছাগল আরেকবার দিছে ডাক। এইবার উনি লাফ দিয়ে ঘরে গিয়ে দা একটা আনছে, একদম 1 কোপ দিয়ে মাথা আলাদা করে দিচ্ছে। এখন বউ চিন্তা করতেছে বাবা রে বাবা, আমার চেয়ে 1 ডিগ্রি বেশি, একবার কইছে থাম, দ্বিতীয়বার কি মাথায় নাই। এই ঘরে একটু হিসাব নিকাশ করে রাগ দেখান লাগলো। তো রাত কাটলো, সকালবেলা সবাই ডাইনিং টেবিলে নাস্তা করতেছে। তো ওই যে চাউলের গুঁড়া, যে ডেকি দিয়ে, আপনারা কি বলেন, চাউলের গুঁড়া করছে, একটা শব্দ হয় না? তো উনি নাস্তার টেবিল থেকে বলতেছে এই ডেকি থাম। তো ডেকি কি আর ওনার কথা বুঝে, দ্বিতীয়বার আওয়াজ দিছে, কুড়াল নিয়ে একদম এটা লাল কি করে চলে দিয়ে। বউ চিন্তা করতেছে আল্লাহ আমার বাঁচাইছে, যদি আমি এর আগে দেখাইতাম তাহলে হয় কল্লা আলাদা থাকতো, আমি চলে থাকতাম। এখন এদিক দিয়ে মেয়ের বাড়ির ওনার আজকে আসবে, আজকে অনুষ্ঠান, মেয়ের বাবা আছে টেনশনে, যাবো না যাবো না, গেলে তো অনেক বিচার শুনতে হবে, মেয়ে করছে ওই করছে, অনেক কিছু ক্ষতি করছে। তারপরে মেয়ে যেহেতু আসতে তো হবে, তো আসলো। আর ঘরে ঢুকে মেয়ের বাবা ধরো চারিদিকে চাইতেছে, গ্লাস টাস টিভি টিভি সব ঠিক আছে, এমনকি মেয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। এখন বাবা সন্দেহ হয়েছে যে মেয়ে কি আসলে আমারটা না ফটো চেঞ্জ, একটু ঘরে যেতে না ওনার মেয়ে সেজে টেজে নামতেছে। তো উনি এবার ছেলের বাবার কানে কানে একটা প্রশ্ন করলো যে ভাই গটাইলেন কেন, যেটা আমি গত 22 বছরে পারি নাই। এটার জন্য একটা ছাগল আর একটা সাইজ কিছু মেয়ে ঠিক হয়ে গেছে। মেয়ের অ্যাটিটিউড চেঞ্জ করছে কিন্তু কি এক্সপেরিয়েন্স থেকে, যে আমি যদি এরকম ভুল করি বা রাগ করি বা কিছু একটা করি, আমার শ্বশুর আমাকে শাল্টিং দিবে। আমরা আমাদের জীবনে চলার পথে কিন্তু এক্সপেরিয়েন্স থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করি, রাইট অর রং? রাইট। ওকে, অ্যাটিটিউড। 3 নাম্বারটা হচ্ছে এডুকেশন, শিক্ষা ব্যবস্থা। এটা তো আমাদের হাতে নাই, যারা হাতে তৈরি করে দিয়েছে তাদের প্রবলেমটা আমাদের জেনারেশন বাই জেনারেশন চলছে। অর্থাৎ ব্রিটিশরা যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তারা যাওয়ার আগে ঠিকই ক্ষমতাটা ছেড়ে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাদেরকে মেরুদণ্ডটাকে যেন শক্ত করে বাঙালি না দাঁড়াতে পারে এই জিনিসটা সিস্টেম রেডি করে দিয়ে গেছে। কারণ একটি কথা আছে, কোন দেশ যদি ডেভেলপমেন্ট হতে হয় তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হতে হবে। যেই দেশ যত বেশি শিক্ষিত সেই দেশ তত বেশি উন্নত। তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট কিন্তু তারাই করে গেছে। যদি বলেন কিভাবে, যেমন আমরা ক্লাস 3-তে বিনা বেতনে অধ্যয়নের একটা অ্যাপ্লিকেশন শিখেছি, এখানে সবাই ক্লাস 3-তে বিনা বেতন অধ্যয়নের একটা বছর শিখছেন অ্যাপ্লিকেশন। হ্যাঁ, দরখাস্ত। কত ডাহা মিথ্যা কথা লিখছেন দেখেন তো। আমার বাবা একজন হতদরিদ্র কৃষক, আমরা 5 ভাই বোন, সবাই পড়াশোনা করি, তাই না? মাত্র 10 নাম্বার পাওয়ার জন্য এই যে জেনে শুনে মিথ্যা কথাগুলো লিখলাম, মাইন্ডসেট কিন্তু শুরু হয়ে গেছে।
এখন গাড়িতে 1 টাকার জন্য গাড়ি ভাঙচুর, এটা কিন্তু ছাত্ররা করে। ওই যে বিনা বেতন অধ্যয়ন শিখে আসছে, তো টাকা কেমনে বাঁচাইতে হয়। আরেকটা প্রবলেম আছে, আরেকটা হচ্ছে ওই যে উনি যেটা বলেছেন যে ক্লাস 5-এ আমরা শিখেছিলাম সহকারী কেরানি পদে চাকরির নিয়োগের আবেদন। যাহো একটা চাকরি, তাহো আবার কেরানি, তার উপরে সহকারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা কি লেখা থাকতে পারতো না? অবশ্যই। তার মানে আমাদের দেখেন, ব্যবসা নিয়ে আপনার কোনো একটা আলোচনা বা ব্যবসার কোনো সাবজেক্টে প্রাইমারিতে নেই। আপনি ব্যবসা নিয়ে পড়বেন হচ্ছে এইটার পর থেকে। তার কারণ কি, কাঁচা মাটি যেভাবে তৈরি হবে ভবিষ্যতে এটা এইভাবে ডেলিভারি দিবে। তাহলে শিক্ষা ব্যবস্থাটার মধ্যে ব্যবসা প্রথমে না ঢুকানোর কারণে আমরা যতজন পাশ করে বের হই, আমাদের মূল ইন্টেনশন হচ্ছে চাকরি, কারণ আমাদেরকে ছোটবেলা শিখেছে চাকরি। আর ব্যবসা মানে ভয়ের কিছু, এই জন্য 9 থেকে স্টার্ট। অথচ বিল গেটসের একটি উক্তি হচ্ছে, বা সে যেটা বলেছে যে পৃথিবীতে একজন বিলিয়নিয়ার নাই যে চাকরি করে বিলিয়নিয়ার হয়েছে। সকল বিলিয়নিয়ার কি দিয়ে হয়েছে? বিজনেস। আমি কথা কি বুঝাতে পারছি? জি স্যার। তাহলে আমরা ছুটছি কিসের পিছনে? যেটা দিয়ে বিলিয়নিয়ার হওয়া যায় না, এটার পিছনে ছুটতেছি। আবার বলি আমরা বিলিয়নিয়ার হতে চাই। যেমন ওই যে আলোচনায় জাহিদ ভাই মেবি বলেছিল যে অনেক টাকা হলে অনেক হিসাবও দিতে হবে, তাই না? এই কনসেপ্টটা আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। আপনি ইসলামিক ভাবে যদি চিন্তা করেন, ইসলামও আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে আপনি মানে ইনকাম বেশি করেন। যদি বলেন কেন, কারণ ইসলামের দৃষ্টিতে কিন্তু ব্যবসাকে হালাল করে দিয়ে গেছে। জাহিদ ভাই জমি বেচে হজ যাকাত করবো না কেন? রাইট। আমাদের ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, এই 3টা করতে কোনো টাকা লাগে না। এটা দৈহিক কাজ, যেটা আমি আপনি গরিব ধনী সবাই করতে পারবো। বাট হজ করতে এবং যাকাত দিতে গেলে আর্থিকভাবে আমাকে স্বাবলম্বী হতে হবে। আমি যদি আর্থিক স্বাবলম্বী না হই, আমি এটা করবো কিভাবে? তার মানে আমি যদি ব্যবসা করে ভালোভাবে একটা পজিশনে না আসি, সারা জীবন তো ইসলামের 5টা স্তম্ভ পালন করতে পারবো না। তাহলে ইসলামও তো আমাকে শিক্ষা দিচ্ছে আমি যেন ভালোভাবে ইনকামটা করি। Yes or no? Yes. তাহলে যে বলে যে বেশি টাকা ইনকাম করলে বেশি হিসাব দিতে হবে, অ্যাকচুয়ালি সে করতে পারে না বিদেশে, আপনাকে এটা ডিমোটিভেট করছে, আর কিছুই না। কারণ এরকম কোনো কনসেপ্ট কোথাও এডুকেশন থেকেও আমাদের কি হয়, আমাদের যে ভুল ধারণাগুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে কভার করতে একটু সময় লাগে। বাট এটা এখন থেকে এই বিষয়গুলোকে আলোচনা করবেন। এই যে সেই অ্যাপ্লিকেশনটা শিখছে, এটা জাস্ট 10 মার্ক, এটাই শিখতে বলেন, সমস্যা কি? বাট এটা তার মাথায় যেন সেট না হয়, সেটার ব্যাপারে কাউন্সিলিং রাখেন। এইম ইন লাইফের রচনা দেখলে হাসি পাবে। আর্টসে পড়ে বা কমার্সে পড়ে, সে বলে বড় হয়ে ডাক্তার হবে, কারণ বাজার থেকে যে এইম ইন লাইফের রচনা কিনে আনছে, এটা মধ্যে তো ডাক্তারের লেখা। কি রাইট অর রং? বিল গেটসকে বারাক ওবামা, আমেরিকার যিনি ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, দেখেন উনি কিন্তু মানুষটা ছিল ব্ল্যাক, আর আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে হোয়াইট হাউস, কারণ কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ এখানে দ্বন্দ্ব। এই বারাক ওবামাকে যখন ক্লাস 3-তে প্রশ্ন করা হয়েছিল যে তোমার জীবনের এইম কি, অর্থাৎ ওই ক্লাসের সবাইকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন কিন্তু বারাক ওবামা বলেছিল আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। এই কথাটা কিভাবে প্রকাশ পেল? প্রত্যেকটা ব্যক্তির সফলতার জীবন কাহিনী স্টাডি করার জন্য তার স্কুলের খাতাগুলোকে আমেরিকাতে পরীক্ষা করা হয়। ওনার যখন সকল পড়াশোনার কাগজপত্র নেওয়া হয়, দেখে কাগজের মধ্যে প্রায় 1000+ পৃষ্ঠা কাগজের মধ্যে লেখা ছিল শুধু আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো, আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো, এই লেখাটা ছিল। তাহলে ক্লাস 3-তে কৃষ্ণাঙ্গ একটা ব্যক্তি, যার বাসে ওঠার ক্ষেত্রে শ্বেতাঙ্গ উঠলে তার ওঠার কোনো রাইট ছিল না। কোনো ক্যাপে যদি কোনো শ্বেতাঙ্গ বসে কফি খায়, ওইখানে কৃষ্ণাঙ্গ ঢোকার সুযোগ ছিল না। সেই রকম দেশে সে কালো হয়ে স্বপ্ন দেখতেছে ক্লাস 3-তে আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো। কথা কি বুঝাতে পারছি? তাহলে এইটাকে বলা হচ্ছে এইম ইন লাইফ। আপনি আপনার জীবনের স্বপ্নটা, বাংলাদেশের যে যুগান্তর একটা করেছিল, মানে ছাত্রদের উপর একটা পরীক্ষা গবেষণা করেছিল, ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটি মাস্টার্স রানিং পরীক্ষায় আগামীবার দিবে, এরকম স্টুডেন্টের উপর গবেষণা করে একটা রিপোর্ট পাইছে যে 83% স্টুডেন্ট জানেই না যে সে ভবিষ্যতে কি করবে। সে এখনো বলতেছে যে চিন্তা করতেছে, অথচ কিছুদিন পরে তার এক্সাম দিয়ে সে তার হায়ার ডিগ্রি গ্রাজুয়েশন কমপ্লিট করবে, এখনো জানে না যে সে তার জীবনের লক্ষ্য কি। তাহলে লক্ষ্যহীন ব্যক্তি কখনোই সে তার গন্তব্যে পৌঁছতে পারে না। তাহলে আমরা এখানে যারা আছি, আমরাও যদি আমাদের লক্ষ্যটা সেট করতে না পারি, গন্তব্যে যাওয়ার কি সুযোগ আছে? আরেকটা কথা মনে রাখবেন, যেটা বাংলাদেশের একজন টপ আলেম এবং আলোচিত যেমন সমালোচিত তেমন, যিনি অল্প সময় সকলের মন জয় করার সুযোগ পেয়েছিলেন, মিজানুর রহমান আজহারী। উনি একটা কথা বলেছেন, চমৎকার উক্তি,
গন্তব্য কখনো মন্তব্য ঠেকাতে পারে না। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। অর্থাৎ আপনি যদি অটল থাকেন যে আপনি কোথায় যাবেন, হাজার মানুষ হাজারটা বলুক, কিন্তু আপনি আপনার গন্তব্যে যেতে হবে। ইয়েস অর নো? আমরা পেলাম অ্যাটিটিউড থেকে কয়টা? তিনটা জিনিস থেকে অ্যাটিটিউড বিল্ড আপ হয়। কয়টা? তিনটা। প্রথমটা কি? ইনফরমেশন, এনভায়রনমেন্ট। সেকেন্ড এক্সপেরিয়েন্স। থার্ড এডুকেশন। এই তিনটার আলোকে আরেকটা গল্প শেয়ার করে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কিভাবে ডেভেলপ হচ্ছে। এক লোক সরকারি চাকরি করে ঢাকাতে থাকে, হঠাৎ করে তার ট্রান্সফার হয়ে গেল গ্রামে। তো পরিবার নিয়ে গ্রামে চলে গেছে। তো গ্রামের স্কুলে ছেলেকে ভর্তি করাইছে, ছেলে ক্লাস 3-তে পড়ে। তো একদিন স্কুলে দুই বন্ধু খুব মারামারি লাগছে। তো মারামারির এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে কুকুরের বাচ্চা। তো সে তার লাইফে এটা প্রথম শুনছে, যেহেতু সে ঢাকায় বড় হয়েছে, ভালো একটা পরিবেশে ছিল। এখন সে বাড়িতে এসে ডিকশনারি খোঁজ করতেছে, ডিকশনারির মধ্যে শব্দটা খোঁজ করতেছে, দেখ কোথাও পাচ্ছে না। এখন এটার মিনিংস কি সেটা তো পাচ্ছে না। তো সেটা মাকে গিয়ে বলতেছে, আম্মু আম্মু আমি আজকে নতুন একটা শব্দ স্কুলে শিখছি, কিন্তু এটার অর্থ পাচ্ছি না। বলে কি শব্দ? কুত্তার বাচ্চা, এটার অর্থ কি? কুকুরের বাচ্চা। তো পরে মা চিন্তা করলো যে এটা যদি এখন ছেলেকে বুঝাই যে এটা একটা গালি বা একটা ব্যাড ওয়ার্ড, ছেলে আবার কাউকে এটা দিতে পারে, এমন কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে ছেলে যেটা জীবনে কাউকে না বলে। তো উনি বললো যে দেখো, গ্রাম অঞ্চল মানে এই অঞ্চলে আমরা আঞ্চলিক ভাষায় বাবা মা এটাকে একত্রে বলি কুকুরের বাচ্চা। মানে এটা শুধু বাবা মার ক্ষেত্রে তুমি ইউজ করছো, এটা কিন্তু আর কাউকে বলো। তুমি কি আরেকজনের বাবা ডাকবা? না, মা ডাকবা না। তুমি যেহেতু জানো বাবা মা, তাহলে তুমি বাবা মা ডাকবা। মায়ের পজিটিভ সেন্স ছিল, শিখেছে পজিটিভ। স্কুলে আবার একদিন দুই বন্ধু মারামারি, এক বন্ধুকে বলতেছে হারামজাদা। এটা আবার কি? ডিকশনারিতে খোঁজ করে পায় না। আর মাকে জিজ্ঞেস করলো, মা নতুন ওয়ার্ড পাইছি, অর্থ কি? তো কি ওয়ার্ড? বলতেছে হারামজাদা, এটার মিনিংস কি? মা তো আবার বিপদে বললো। মা বললো, দেখো বাবা, এই গ্রাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় মেহমান শব্দটাকে হারামজাদা বলে। তবে তুমি কিন্তু মেহমান বলবা, অতিথি বলবা, তুমি কিন্তু এটা বলবা না। আচ্ছা ঠিক আছে। তো একদিন বাচ্চা ড্রয়িং করতেছে বিকালবেলা, কলিং বেল চাপ দিল, বাচ্চা দরজা খুললো, দেখে এক ভদ্রমহিলা আর ভদ্রলোক দাঁড়ায় আছে। তো উনি বলতেছে যে আঙ্কেল আপনারা কে? তো বলতেছে আমরা মেহমান বাবু। ও হারামজাদা, আমাদের আশেপাশে। এখন তো ওনাদের মেজাজ এই বাচ্চা ওনাদেরকে গালি দিচ্ছে। আমি গরম হয়ে বলতে, তোমার বাবা মা কই? কুকুরের বাচ্চারা ওই রুমে আছে। এটা কিন্তু বাচ্চার দোষ না, এটা বাচ্চার। আমরা যাহা বাচ্চাকে শিখাবো, বাচ্চা ভবিষ্যতে তাই আমাদেরকে দিবে। বাবা মার সাথে সন্তান কখনোই মিথ্যা কথা বলে না যদি সন্তান বাবা মাকে মিথ্যা কথা না শেখায়। মনে রাখবে, বাবা মার সাথে সন্তান কখনোই মিথ্যা কথা বলে না যদি সন্তানকে বাবা মা মিথ্যা কথা না শেখায়। এখন শিখা কিভাবে? শিখানোর তো প্রক্রিয়া আছে, তাই না? কিভাবে শিখাচ্ছে? ওই যে উনি ওয়াশরুমে তো কল আসছে, দেনাদারে কল দিছে, পাওনাদার। তো ছেলে তো ধরছে, বলছে যে টেলিফোন যেহেতু নাম্বার তার উঠে না, কে? যে ওমর, রফিক সাহেব। কি ব্যাপার? তোমার আব্বু কই? কও ওয়াশরুমে। আচ্ছা বের হইলে আমাকে কল দিতে বলে। বাইরে হওয়ার পর বাবা জিজ্ঞেস করতেছে কে কল দিছে? রফিক সাহেব। তুমি কল ধরছো? ধরছি। কি বলছো? বলছি আপনি ওয়াশরুমে। তুমি কেন বলছো ওয়াশরুমে? তুমি বলতে পারলো না যে আমি বাসায় নাই? তো পরের দিন আবার সেম টাইম ফোন আসছে, তো করিম সাহেব কল দিছে, তো উনি বাথরুমে। তো ছেলে বলতেছে যে বাবা তো বাসায় নেই, কারণ আগের দিন দমক খেয়েছে বাসায়। এবার বাইরে হওয়ার পর জিজ্ঞেস করতেছে যে কে ব্যাপার, কি ব্যাপার, কে ফোন দিছে? করিম সাহেব। তুমি কি বলছো? বলছি আপনি বাসায় নেই। তুমি আমাকে জিজ্ঞেস করবা যে আমি বাসায় আসি না আসি, কাকে কি বলবা? উনি, আমি তো অফিসের বস, এখন তুমি বলছো আমি বাসায় নাই, আমার তো 10 মিনিটে অফিসে ঢুকতে হবে। তো পরের দিন এক লোক ফোন দিচ্ছে, তো দিয়ে এবার বলতেছে যে তোমার বাবা কি বাসায় আছে? ছেলে এবার উত্তর দিচ্ছে, আপনি 1 মিনিট হোল্ডে থাকেন, আমি বাবাকে জিজ্ঞেস করে আসি বাবা কি মুহূর্তে বাসায় আছে না বাইরে। আমরা বিষয়টাকে হয়তো ইজিলি দেখছি, বাট তারা কিন্তু এগুলোকে হাদিস হিসেবে নিয়ে নিচ্ছে। তাই পরের জেনারেশনের সামনে নেগেটিভ কোনো অ্যাপ্রোচ করবেন না, নেগেটিভ কোনো কথা বলবেন না। যদি করেন ভবিষ্যতে নেগেটিভটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি আপনার বাবার সাথে যে আচরণ করবেন, নেক্সট টাইম মনে রাখবেন আপনার সন্তান আপনার জন্য সেম আচরণ করবে। এটা একদম ইজি। কথা কি বুঝাতে পারছি? যে ছেলে এসে বলতেছে যে বাবা তোমার প্লেটের মাপ কতটুকু? তো বাবা বলতেছে কেন? না তোমার জন্য তো ভবিষ্যতে একটা কাঠের প্লেট বানাইতে হবে, তুমি তো দাদাকে একটা বানাই দিলে। এটাই চরম শিক্ষা।
আপনি আপনার বাবাকে যা দিবেন আপনি আপনার সন্তান থেকে তা পাবেন। তাই বি কেয়ারফুল। এই কাজটা কখনো